বড় একটা চ্যাপ্টার, সাথে খুবই কনসেপচুয়াল, এবং এটা যে যত ভালো কনসেপ্ট পারবে সে তত পারফর্ম করতে পারবে। সো আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এখান থেকে সবসময় কোশ্চেন আসবেই। সে এত কিছু বলার কারণটা কি? কারণ অধ্যায়টা পড়লেই বুঝতে পারবা যে এটা কতটা ভাস অ্যান্ড কতটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইম্প্যাক্টফুল একটা অধ্যায়। আচ্ছা, তো শুরু করা যাক। আচ্ছা, পর্যায় সারণী নাম দিত সারণী, কিন্তু পর্যায় সারণী কেন নাম দিছে? বা নাম দিত যে মৌলের সারণী, বা নাম দিত হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ডসের সারণী, কিন্তু পর্যায় সারণী নাম দেওয়ার দরকার কি? পর্যায় সারণী নাম দেওয়ার মানে তোমার হচ্ছে পিছনে কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ আছে। পিরিয়ডিক মানে হচ্ছে পর্যায়, আর পিরিয়ডিক নামটাও আসছে হচ্ছে তোমার হচ্ছে পুনরাবৃত্তি বা পর্যায় থেকে। তো আমি নামটা লিখে নিই, দেন এক্সপ্লেনটা দিচ্ছি। যে পর্যায় সারণী তোমার পর্যায় সারণী, এটা অনেক বড় একটা চ্যাপ্টার, এটা শেষ করতে অনেক টাইম লাগবে। তো কেমিস্ট্রি যেরকম আগাইছি এইখানে ওই রকম স্লো হয়ে যাবে, মানে এই চ্যাপ্টার এত তাড়াতাড়ি শেষ হতে যাবে, কারণ এই চ্যাপ্টারটা আসলে সত্যিকার অর্থ অনেক বড় এবং কনসেপ্টও বিষয়। আচ্ছা, শুরু করি। সো পর্যায় সারণীর নামটা হচ্ছে, এখানে অনেকগুলো হচ্ছে মৌলর কে স্থান দেওয়া হয়েছে। ফার্স্ট কথা হচ্ছে একটি টেবিল, জন্ম লগ্ন থেকে এটার অনেক চেঞ্জ আসছে, বাট জন্মের সময় থেকে একটা জিনিস এখানে কনফার্ম, যে এটা একটা টেবিল বা হচ্ছে সারণী, যেখানে অনেকগুলো, যেখানে সকল মৌলকে স্থান দেওয়া হয়, সকল মৌলকে স্থান দেওয়া হয়। তো সকল মৌলকে স্থান দেওয়া মানে যে তোমার যে শুধুমাত্র যে স্থান দিচ্ছে এরকম না, যে আমি টেবিলের ড্রয়ার দিয়ে কলমটা নিয়ে আসো তো। হ্যাঁ, আরে সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে মৌলকে স্থান দেওয়া বলতে যে শুধুমাত্র স্থান দিচ্ছে এটা না, একবার পারফেক্ট পজিশনে স্থান দিতে হবে। যেমন আমরা যে সারণী পড়ি বা টেবিল পড়ি, যেমন সেখানে এক্স এক্সিস থাকে আর ওয়াই এক্সিস থাকে। ধরো এই যে এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস, এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস, এখানে এক্স এক্সিস থাকে অ্যান্ড এখানে ওয়াই এক্সিস থাকে। এবং তুমি একটা সারণী তখনই পারফর্ম করতে পারবা বা তখনই হচ্ছে গঠন করতে পারবা যখন তোমার এক্স এবং ওয়াই এর মান থাকবে। আমি আবার ভালো করে বলতেছি, ধরো প্রত্যেকটা গ্রাফের একটা নির্দিষ্ট মানে হচ্ছে বিন্দুর জন্য দুইটা মান থাকতে হবে। সেটা হচ্ছে ধরো তুমি এখানে একটা বিন্দু দিছো, এই বিন্দুটার মান অবশ্যই আছে ধরো 3,4। ইট মিনস হচ্ছে এই বরাবর হচ্ছে 3 ঘর গেছে, দেন এই বরাবর হচ্ছে 4 ঘর গেছে। সো এইখানে তোমার 3,4 গেসের জন্যই বিন্দুটা কিন্তু এখানে আছে। সো প্রত্যেকটা বিন্দুর দেখো দুইটা মান থাকতেই হবে। ওই দুইটা মান না থাকলে তুমি তাকে কখনোই পর্যায় সারণীতে কোথায় বসাবা এটার কোনো নির্দিষ্ট কিন্তু কোনো মানে হচ্ছে স্থান খুঁজে পাবা না। তো ব্যাপারটা এইরকমই, যে তুমি যখন একটা পর্যায় সারণীতে কোনো একটা মৌল স্থাপন করতে যাবা, এই মৌলদেরও নির্দিষ্ট স্থান থাকবে এখানে। এখানে তোমার হচ্ছে মৌলদের প্রত্যেক মৌলের নির্দিষ্ট স্থান থাকবে। এখন প্রত্যেকটা মৌলের নির্দিষ্ট স্থান থাকুক আর যাই থাকুক না কেন, মৌল তো অনেকগুলো আছে, খুব ভালো কথা, কিন্তু কাকে কোন স্থানে দেবে এটা তো নির্ভর করতে হবে। সো এটা নির্ভর করা হচ্ছে তাদের ধর্মের উপর। ধর্মটা হচ্ছে তাদের প্রত্যেকটা কেমিক্যাল মানে কম্পোনেন্ট বা সাবস্টেন্স বা মৌল, তাদের কি থাকে? নিজস্ব রাসায়নিক ধর্ম ও ভৌত ধর্ম থাকে। রাসায়নিক ধর্ম প্রত্যেকটা হচ্ছে রাসায়নিক ধর্ম ও ভৌত ধর্ম থাকে।
সো এই রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্মগুলাও এই একটা পর্যায় সারণীতে ফুটে উঠানো দরকার পড়ে। অর্থাৎ একটা পর্যায় সারণী তোমাকে জাস্ট এইটা বলে না যে ঠিক আছে হাইড্রোজেন তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, আর কিচ্ছু বলবে না, এরকম না। হাইড্রোজেন কেমন বিহেভ করবে, এটা গ্যাসীয় নাকি এটা ধাতু না অধাতু না কি কি রিয়াকশন করতে পারে, সবগুলা বিষয় পর্যায় সারণীতে দেওয়া থাকে। সো দিস ইজ নট জাস্ট এ টেবিল যে এখানে জাস্ট মৌলগুলোকে অবস্থান দেওয়া হয়েছে, এরকম না। প্রত্যেকটা মৌলের জন্য আলাদা আলাদা ভাবে চিন্তা করা হয়েছে এবং আলাদা আলাদা ভাবে এদেরকে স্থাপন করা হয়েছে এমন একটা বিশেষ ভাবে যাতে সেইখানে তাদের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্মগুলো ফুটে ওঠে। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে আমি তো পর্যায় সারণীটা যখন খুলি বা বই, এটা এমন একটা টপিকস বা এমন একটা জিনিস, এটা তুমি রসায়নের বইয়ের ফার্স্টে থেকে শুরু করে যতদিন পর্যন্ত কেমিস্ট্রি লিখে গুগলে সার্চ দিবা, পর্যায় সারণী তোমাকে সামহাও কোনো না কোনো ভাবে দেখাবে। কারণ পর্যায় সারণীর বাইরে কেমিস্ট্রি না। কেমিস্ট্রির প্রত্যেকটা জিনিস, মানে কেমিস্ট্রি মানে কি, মৌল বা হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে কম্পোনেন্টস বা সাবস্টেন্স, এই সবগুলো জিনিসই হচ্ছে এই মৌলর উপর ডিপেন্ডেবল। আর মৌলগুলো কোথায় আছে? পর্যায় সারণীতে আছে। সো কেমিস্ট্রির মেইন জিনিসটাই হচ্ছে এই অধ্যায়, মানে চতুর্থ অধ্যায়। যে যত ভালো বুঝবা সে কেমিস্ট্রিতে তত ভালো বুঝবা। অর্থাৎ তোমাদেরকে একবার বলছিলাম যে যত বেশি রাসায়নিক বিক্রিয়া বুঝবা সে তত বেশি কেমিস্ট্রি ভালো বুঝবা, আর পর্যায় সারণী যে যত বেশি বুঝবা সে তত বেশি রাসায়নিক বিক্রিয়া বুঝবা। তার মানে কি দাঁড়াইলো? পর্যায় সারণী হচ্ছে রাসায়নিক বিক্রিয়ারও বস, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ডিপেন্ডস করে হচ্ছে পর্যায় সারণীর উপর। সো পর্যায় সারণীর উপর ডিপেন্ডস করে তোমার আসলে পুরা কেমিস্ট্রির জীবনযাত্রাটা শুরু হচ্ছে। মানে আজকে থেকে মনে করো যে আরেকটা নতুন মানে ধাপ শুরু করলা কেমিস্ট্রির, কারণ এটা হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে বেস। এই বেজে তোমার হচ্ছে রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম পুরাটাই থাকে। এখন তুমি তো যখন জাস্ট পর্যায় সারণীটা দেখো, এখান থেকে কিছুই খুঁজে পাও না, তাহলে এটা হিডেন থাকে কিভাবে বা হিডেনটা আসে কই থেকে? যখন তুমি কোনো একটা ম্যাপ খোলো, ওই ম্যাপে দেখবা যে ধরো বাংলাদেশের ম্যাপ খুলছো, ফার্স্টে তুমি দেখবা যে ডিভিশন ওয়াইজ ভাগ করা আছে। ডিভিশন ওয়াইজ বলতে ডিভিশনও না, হ্যাঁ ডিভিশন ওয়াইজ ভাগ করা আছে। দেন হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, দেন হচ্ছে তোমার সাব ডিস্ট্রিক্ট, তারপরে থানা, তারপরে হচ্ছে এরকম ভাবে গেছে। তারপরে এইভাবে গেছে। তো তুমি কি ফার্স্টেই হচ্ছে ধরো তোমার দাদু বাড়ি খুঁজতেছো ম্যাপে, তুমি ফার্স্টে কি দেখবা? ঠিক আছে, তোমার দাদু বাড়ি হচ্ছে ধরো হচ্ছে খুলনা, তোমার হচ্ছে ডিভিশনে, খুলনা ডিভিশনে গেলা, তারপরে যশোরে ঢুকলা, তারপরে যশোরের তুমি ওই কাঙ্ক্ষিত উপজেলায় গেলা, তারপরে তুমি কাঙ্ক্ষিত ডাকঘরে গেলা, ইউনিয়ন অথবা ডাকঘরে গেছো, তারপরে গ্রাম বা মহল্লায় ঢুকছো, তারপরে তুমি তোমার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারছো। সেই রকম পর্যায় সারণীটা এরকম যে এখানে যে মৌলগুলো লাগাইছে বা মৌলগুলো আছে, এটা জাস্ট এমনি এমনি লাগানো মানে দেওয়া হয় নাই বা এমনি এমনি একটা জায়গায় স্থাপন করা হয়েছে এরকম না। এখানে প্রত্যেকটা কম্পোনেন্টস এর ধর্ম, রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম আগে বিশ্লেষণ করা হয়েছে, দেন এখানে স্থান দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখবা যে রাসায়নিক ধর্ম বা হচ্ছে তোমার নির্ভর করে কিসের উপরে? ইলেকট্রন বিন্যাসের উপরে। এটা বলছিলাম যে রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম যাই বলো না কেন, এগুলো প্রত্যেকটা ডিপেন্ডস করে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপরে। সো এই আধুনিক যে পর্যায় সারণী, এটা তো নির্ভর করতেছে ইলেকট্রন বিন্যাসের উপরে। এগুলো পরবর্তীতে যাবো ধীরে ধীরে। কিন্তু পর্যায় সারণীর ইতিহাস কিন্তু এত মানে মোটেই কাছাকাছি না যে আজকেই পর্যায় সারণী তোমার হচ্ছে প্রথম থেকে এরকম না। তোমার পর্যায় সারণীতে তো এখন কয়টা মৌল আছে? টোটাল এখন মোট মৌল হচ্ছে 118টা। মোট মৌল হচ্ছে এখন 118টা, যার মধ্যে 98টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় আর বাকি 20টা হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। সো এই যে মোট 18টা মৌল, এই 118টা মৌল কিন্তু খুবই রিসেন্টলি আবিষ্কার হয়। আমরাও যখন পড়াশোনা করছি ধরো 2012-13 সালের যে সকল রাসায়নিক বা পর্যায় সারণী দেখতাম, তখন কিন্তু ধরো মোটামুটি 12 থেকে 16 পর্যন্ত ফাঁকা দেখতাম। এই 12 থেকে 16 কিন্তু রিসেন্টলি অ্যাড করা হয়েছে। তার মানে বোঝো যে এই পর্যায় সারণীটা কতটা নতুন। তো আগে যারা চিন্তা ভাবনা করছে, পর্যায় সারণী তো আজকের ফলাফল না, এই পর্যায় সারণীর ইতিহাসটা হচ্ছে তোমার অনেক আগে থেকে। তো তখন তো 118টা মৌল ছিল না, কিন্তু তারাও যেভাবে কল্পনা করতো যে পর্যায় সারণীটা আমরা এইভাবে তৈরি করব যাতে এদের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম মিল থাকে, এই জায়গা থেকে এটার নাম আসছে পর্যায় সারণী। কারণটা হচ্ছে এইখানে একটা জিনিস খুবই মাথায় রাখা হয়, সেটা হচ্ছে পর্যায়ক্রমিক ধর্ম বা তোমার হচ্ছে পিরিয়ডিক
তোমার হচ্ছে বৈশিষ্ট্য। তো পর্যায়ক্রমিক ধর্ম হচ্ছে তোমার পর্যায়ক্রমিক ধর্ম মানে হচ্ছে তোমার হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে এর ধর্মগুলো পর্যায়ক্রমে চেঞ্জ হয়, পর্যায়ক্রমে পরিবর্তন হয়। এই যে পর্যায়ক্রমে যে পরিবর্তন হতে থাকে, এই পর্যায়ক্রমে পরিবর্তন হওয়াটাকে পর্যায়ক্রমিক ধর্ম বলে। সো পর্যায়ক্রমিক ধর্ম বলতে অ্যাকচুয়ালি এটাকেই বোঝায় যে তোমার এই যে তোমাকে তাহলে এই পর্যায় সারণীতে মৌলগুলোকে এমন ভাবে স্থাপন করতে হবে যাতে তাদের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্মগুলো এই পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পরিবর্তন হতে পারে। তো এই যে পর্যায়ক্রমে পরিবর্তন হওয়া, এই জায়গা থেকেই নামটা আসছে পর্যায় সারণী। অর্থাৎ তুমি হাইড্রোজেনের যে ধর্মটা দেখবা, তুমি হিলিয়ামে ওই ধর্মটা দেখবা না, বাট একটু চেঞ্জ হবে, সেটা তুমি আগে থেকে প্রেডিক্ট করতে পারবা। এখন এইটা কিভাবে করতে পারবা, এইটাই আমাদের পড়াশোনা। সো এখন পর্যন্ত যদি কিছু না বোঝা থাকে, কংগ্রাচুলেশন, কারণ এই পর্যন্ত যা বলেছি না বোঝার মতোই। কারণ পর্যায়ক্রমিক ধর্ম কি, পর্যায়ক্রমিক ধর্ম, রাসায়নিক ধর্ম কিভাবে কাজ করে, পর্যায়ক্রমিক ধর্মের সাথে বৌদ্ধ ধর্ম কিভাবে কাজ করে, এবং পর্যায়ক্রমিক ধর্ম কেন পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে এর পর্যায়ক্রমে পরিবর্তন হতে থাকে, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। সো এই অধ্যায়টা আসলে এই যে পরিবর্তন, তারপরে তোমার বাড়ার সাথে ধর্মর কি মানে হচ্ছে রিলেশন বা সম্পর্ক, এই জিনিসগুলো নিয়ে আলোচনা। তো এখানে যে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাকে মৌলগুলো এমন ভাবে বসাইতে হবে যাতে এর রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্মগুলো পর্যায়ক্রমে পরিবর্তন হতে থাকে। পর্যায়ক্রমে মানে কি, রিপিটেশন যাতে আসে। যেমন ধরো রিপিটেশন বলতে দেখো যে হাইড্রোজেন, এই পাশে আছে হিলিয়াম, এই পাশে আছে লিথিয়াম, এই পাশে আছে সোডিয়াম, এই পাশে আছে পটাশিয়াম, হেলি না কে র্যাব ক্রসফায়ার FR। সো এই যে এইখানে যে তোমার হচ্ছে একটা লাইন আছে বা উলম্ব রেখা আছে, এটাকে যদিও আমরা সারি বলি, কলাম বলি, এটা পরবর্তীতে শিখাবো, কলাম সারি সবই শিখাচ্ছি। দেখো একটা হাইড্রোজেন এক্সেপশন, এটা বাদ, লিথিয়াম থেকে এই পর্যন্ত কিছু কিছু মৌল আছে, মৌল যাওয়ার পরে আবার সোডিয়াম ব্যাক করবে, আবার সোডিয়াম থেকে কিছু কিছু মৌল যাওয়ার পরে আবার হচ্ছে পটাশিয়াম এখানে ব্যাক করবে। সো তারা কিন্তু একটা জায়গায় এসে ব্যাক করতেছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একটা লাইনে আছে, এবং মজার কথা হচ্ছে এদের ধর্ম একই। এই যে ধর্ম একই হয়েছে মানে অর্থাৎ তারা রিপিটেশন করে কিন্তু আবার এখানে আসছে। এই যে রিপিট করে করে যে ধর্মগুলো একই রকম শো করতেছে, এটাই হচ্ছে পর্যায়ক্রমিক ধর্ম। তো এটা জাস্ট একটি বেসিক ধারণা। তো এটা নিয়ে তো আমরা বিস্তারিত আলোচনা করব, সো এটা নিয়ে আর মাথা ঘামাইলাম না, কারণ যখন বিস্তারিত আলোচনা করব তখন আসলে বিস্তারিত হবে। তুমি বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে মেইন বিষয়। এখন না বুঝলেও এটা অসুবিধা নেই। এখন আমাদের যেটা মেইন কনসার্ন, সেটা হচ্ছে পর্যায় তোমার হচ্ছে সারণী কিভাবে হচ্ছে আসছে, কিভাবে ডেভেলপ হয়েছে এইটা। তো পর্যায় সারণী কিন্তু শুধুমাত্র আজকের কথা না, এটা অনেক আগে, এটা তো বারবার বলে আসতেছি, বাট এটার ফান্ডামেন্টাল রুলসটা হচ্ছে তোমার পর্যায় সারণীতে যেমন হচ্ছে ছক কাগজে আমরা এই অক্ষ বরাবর একটা ধরি, আর এই অক্ষ বরাবর একটা জিনিসকে ধরি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এখানেও একটা ধরা হয়। যে এই বরাবর যে লাইনগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে সারি বা হচ্ছে পিরিয়ড, আর এই বরাবর যে লাইনগুলো আছে সেটাকে বলা হয় হচ্ছে তোমার কলাম। পিরিয়ড বা রো এটা বলা হয়, রো। সো এটার একটাই নাম, এটা হচ্ছে কলাম। সো নিচ থেকে উপর দিক অথবা হচ্ছে ডানে বামে যে সকল লাইন দেখো, এটা হচ্ছে সারি আর কলাম। সো যারা এক্সেল মোটামুটি কাজ করছো বা এক্সেল সম্পর্কে আইডিয়া আছে, তারা মোটামুটি এটা জানো, এটা নিয়ে অসুবিধা নেই।
তো এই যে সারি, এই বরাবর যেগুলো আছে এগুলোকে সারি বলে, আর এই বরাবর যেগুলো আছে এটা কলাম বলে। যেমন ধরো আমি যদি একটা পিরিয়ডিক টেবিল দেখাই, যে তোমার হচ্ছে পিরিয়ডিক টেবিলের চিন্তা করো যে ধরো হাইড্রোজেন এবং হিলিয়াম, হাইড্রোজেন এখানে আছে, হিলিয়াম এখানে আছে, তার মানে এরা একই সারির অন্তর্ভুক্ত, কারণ এরা ডানে বামে একই সাথে আছে। তারপরে ধরো হচ্ছে তোমার হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। দেখো লিথিয়াম, বেরিলিয়াম, এখানে আছে বোরন, কার্বন, নাইট্রোজেন, এরাও একটা লাইনের উপর অবস্থিত, তার মানে এরা একটা সারির উপর অবস্থিত। দেন তুমি এখানে যদি দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, এগুলো যারা আছে এই বরাবর, এগুলো হচ্ছে একই কলামের অন্তর্ভুক্ত। অর্থাৎ এটা হচ্ছে মেইন বিষয়, যে এই বরাবর যে ঘরগুলো দেখো সোজাসুজি, সেগুলো হচ্ছে কলাম, আর এই বরাবর যে ঘরগুলো দেখো সেগুলো হচ্ছে সারি। এটা তোমাকে বুঝতে হবে, এটা মাস বুঝতে হবে যে সারি কাকে বলতেছে আর কলাম কাকে বলতেছে। তো পিরিয়ডিক টেবিলের জন্মলগ্ন থেকে এই সারি এবং কলাম ছিল, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বই নাই। দ্বিধাদ্বন্দ্বটা হচ্ছে তুমি যে পর্যায়ক্রমিক ধর্ম নিয়ে চিন্তা করতেছো, বা পর্যায়ক্রমিক ধর্ম বা রাসায়নিক ধর্ম মিল রেখে যে সাজাচ্ছি বা সাধারণ চিন্তা করতেছি, এটা আজকে থেকে না, এটা অনেক আগে থেকে। সো তারাও তো চেষ্টা করছে যে আমরা হচ্ছে এইভাবে পর্যায় সারণীটা তৈরি করতে পারলে হয়তো বা মিলে যাবে। তো তোমার এই পর্যায় সারণীর প্রথম যে সূচনাটা ঘটে সেটা হচ্ছে 1789 সালে ল্যাভোইসিয়ার হাত ধরে। 1789, চিন্তা করো, 1789 সালে ল্যাভোইসিয়ের হাত ধরে। নামগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে কোশ্চেন আসে, এবং এটা খুবই মানে প্রত্যেকটা এটার ইতিহাস এতটাই গুরুত্বপূর্ণ যে 2 মার্কের কোশ্চেনে থাকবেই, আর হচ্ছে এমসিকিউ এ থাকি। তো 1789 সালে তোমার হচ্ছে ল্যাভোইসিয়ের এই পর্যায় সারণিক ধর্ম নিয়ে প্রথম ধারণা দেয়, এবং তার ধারণার মূল কেন্দ্র ছিল হচ্ছে কয়েকটা শুধুমাত্র ধাতু এবং অধাতু নিয়ে, সেগুলো হচ্ছে তোমার অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এইরকম। সো ল্যাভোইসিয়ে কিন্তু পুরোপুরি কোনো একটা তোমার পর্যায় সারণী তৈরি করেনি, উনি জাস্ট ধাতু, অধাতু এবং তোমার এই ধাতু এবং অধাতু এইটুকু জিনিসই জাস্ট আলাদা করে দিয়ে গেছে, যে কোনটা ধাতু এবং কোনটা অধাতু। এবং মজার ব্যাপার হচ্ছে উনি কিন্তু সবগুলা মৌলকে কনসিডার করে নাই, কয়েকটা স্পেসিফিক মৌলকে কনসিডার করছে। এখন তুমি বলতে পারো কেন কয়েকটা, কেন এখন তো 118টা আছে। আচ্ছা, 1789 সালে এতগুলো তো মৌল আবিষ্কারই হয় নাই, তো এতগুলো মৌল একে তো আনএভেলেবল ছিল, আর তার উপর তখন রিসার্চ তো এতটা বাস্ট লেভেলে হইতো না, এবং ওই সময় রিসার্চ ইনস্ট্রুমেন্টটা এত হচ্ছে অ্যাভেলেবল ছিল না, বা এত তোমার হচ্ছে যেখানে মৌলই নাই সেখানে তো তোমার হচ্ছে অন্য কোনো মৌল নিয়ে চিন্তা করা বিলাসিতা। তো যেগুলো মোটামুটি তোমার হচ্ছে ফেমাস মৌল আছে, এগুলো নিয়ে তিনি হচ্ছে প্রথমে কাজ করেন। তো তার তিনি তো তাও চিন্তা করছে, ওনার জন্য তো আজকে তোমার হচ্ছে এই পর্যায়ে আসছি। তো সেই ইনিশিয়েটটা নিছে। সো 1789 সালে ল্যাভোইসিয়ে কি করছিল, সো 1789 তিনি হচ্ছে ল্যাভোইসিয়ে জাস্ট ধাতু ও অধাতু নিয়ে, ধাতু ও অধাতু এই 2 ভাগে ভাগ করে, এবং কাদের কাদেরকে ভাগ করছে, জাস্ট হচ্ছে অক্সিজেন, দেন হচ্ছে তোমার হাইড্রোজেন, দেন হচ্ছে তোমার নাইট্রোজেন, দেন হচ্ছে তোমার ফসফরাস, তারপর হচ্ছে মার্কারি, জিঙ্ক ও সালফার। ফসফরাস, মার্কারি, জিঙ্ক ও সালফার। আচ্ছা, তো তিনি জাস্ট কিন্তু এই কয়টা জিনিসকে আলাদা করছে। তো 1789 সালে তিনি হচ্ছে এই যে শুরু করছে যে ধাতু অধাতু মিলে 2টা আলাদা আলাদা ভাগ করা, তখন থেকেই বিজ্ঞানীদের একটা তোমার হচ্ছে কাজ করা স্টার্ট করছে যে কিভাবে মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যাতে হচ্ছে একটা গোত্রে নিয়ে আসা যায়, এবং এই গোত্রটা যেরকম পারফরমেন্স করবে সেরকম বাকি সদস্যরাও ওই রকম পারফরমেন্স, মোটামুটি একই রকম পারফরমেন্স করবে। তাহলে মনে করে যে পর্যায় সারণী সম্পর্কে সুন্দর একটা ধারণা পাওয়া যাবে। তো এই ধারাবাহিকতায়
1829 সালে ডোবের আইন, যে এরকম দেখছে যে ডোবের আইন যেটা দেখছে যে 1889 সালে, 1889 সালে ডোবের আইন, ডোবের আইন তিনি ত্রয়ী সূত্র আবিষ্কার করছে। এখন ত্রয়ী সূত্র কেন বলা হয়? ত্রয়ী সূত্র, এবং এটা খুবই ইম্পর্টেন্ট নাম, এটা অবশ্যই মনে রাখবে, এটা ব্যাখ্যা চাবে পরীক্ষায়। ত্রয়ী সূত্র মানে হচ্ছে, ত্রয়ী মানে কি তিন, তার মানে এখানে তিন জিনিসটা রিলেটেড, এবং তিনটা জিনিসের মাধ্যমে তিনি হচ্ছে হইলো কোন একটা সূত্র আবিষ্কার করছে। সো তিন জিনিসটার কি আছে, যেহেতু মৌল নিয়ে কাজ করা হচ্ছে, তার মানে অবশ্যই তিনটা মৌলের মধ্যে তিনি কোনো যোগসূত্র স্থাপন করছে। হ্যাঁ, এইখান থেকেই বলা যেতে পারে তিনি হচ্ছে তিনটা মৌলের যোগসূত্র স্থাপন, অর্থাৎ এখানে প্রথম তিনি তিনটা মৌলের যোগসূত্র স্থাপন করে, তিনটি মৌলের যোগসূত্র স্থাপন। এই যে তিনটা মৌলের যোগসূত্র স্থাপন এবং কিভাবে কিসের সাথে স্থাপন করছে, তিনি বলছে যে তিনটা মৌল যারা হচ্ছে মোটামুটি একই রকম ধর্ম প্রদর্শন করে, তিনটি মৌল যারা একই রকম ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে কারা একই রকম ধর্ম প্রদর্শন করে। ধরো যারা ধাতু তারা তো মোটামুটি একই রকম ধর্ম প্রদর্শন করবে, যারা অধাতু তারা মোটামুটি একই রকম ধর্ম প্রদর্শন করবে, যারা আবার নিষ্ক্রিয় গ্যাস তারা কিন্তু একই রকম ধর্ম প্রদর্শন করবে। আচ্ছা, মোট কথা একটা জিনিস জাস্ট এখানে জানাই রাখি, যে যারা হচ্ছে কলাম বরাবর থাকে তারা সবাই মোটামুটি একই রকম ধর্ম প্রদর্শন করে, সবাই মোটামুটি একই রকম ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, তো তুমি এখন মানতে কষ্ট হইলেও এটা মেনে নাও, এটা নিয়ে আমরা হচ্ছে পরে বিস্তার আলোচনা করবো যে কেন করে। কিন্তু জাস্ট একটা উদাহরণ দিয়ে রাখি, তুমি পর্যায় সারণীটা বের করো, দেখবা যে 18 নাম্বার কলাম বা সর্বশেষ কলাম যারা আছে তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এবং দেখো এই নিষ্ক্রিয় গ্যাস শুধুমাত্র সর্বশেষ কলামের 8টা মৌলেই হয়, বাকি অন্য কোথাও কিন্তু এর অবস্থান নেয় নাই। এই সর্বশেষ কলামে অবস্থান নেওয়ার কারণে এরা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। যদি অন্য কোনো কলামে থাকতো তাহলে কিন্তু এরা নিষ্ক্রিয় গ্যাসে আচরণ করতো না। তার মানে একই রকম আচরণ কারা করে, তোমার হচ্ছে একই কলামে যারা থাকে তারা মোটামুটি একই রকমের তোমার হচ্ছে আচরণ প্রদর্শন করে। যেমন উপরে দেখো তোমাদের বইয়ের যেটা হচ্ছে 63 পৃষ্ঠা মনে হয় আধুনিক পর্যায় সারণী দেওয়া আছে, ওই পৃষ্ঠায় তুমি খেয়াল করো 18 বলে উপরে একটা কথা আছে, মানে পর্যায় সারণীর উপরে 18 বলে একটা কথা আছে, ওই 18-র পুরো লাইনটা তুমি খেয়াল করো যে ওখানে কিন্তু সবাই নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তার মানে জাস্ট এটা মনে রাখো যে যারা মোটামুটি হচ্ছে একই তোমার হচ্ছে আচ্ছা, তো যারা মোটামুটি একই কলামে থাকবে তারা সবাই একই রকম ধর্ম প্রদর্শন করবে। তো অনুরূপভাবে তুমি খেয়াল করো, তাহলে আমরা কি বলতে পারি যে 18-র যে আগের গ্রুপটা 17 নম্বর গ্রুপ, এবং ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপরে অ্যাস্টাটাইন এন্ড টেনে, এটা কি টেনেসাইন, এই যে তোমার হচ্ছে 7টা মৌল আছে, সরি তোমার হচ্ছে 7টাই তো না 6টা মৌল আছে, এই 6টা মৌল কিন্তু আবার একই রকম প্রদর্শন করবে, অর্থাৎ 18 নম্বর গ্রুপের 7টা মৌল এবং 17 নম্বর গ্রুপের 6টা মৌল তারা কিন্তু মোটামুটি একই রকম আচরণ প্রদর্শন করবে। সো এখানে খেয়াল করো তাহলে যে
যারা একই কলামের তারা কিন্তু একই একই রকমের ধর্ম প্রদর্শন করে, শুধু এটা বুঝে রাখবো। এখন ডোবের আইন যেটা বলছে যে 3টি মৌলের যোগসূত্র স্থাপন, তো 3টি মৌল যারা একই রকম ধর্ম প্রদর্শন করে, একই রকম ধর্ম কারা প্রদর্শন করে? যারা হচ্ছে একই কলামে থাকে। ধরে নিলাম যে 18 নাম্বার গ্রুপের এই 7টা মৌলের মধ্যে প্রথম 3টা মৌল, ধরো হচ্ছে হিলিয়াম, ধরলাম হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের ভর কত? ডান পাশে উপরে লেখা আছে, সেটা হচ্ছে 4। ছকের ডান পাশে উপরে লেখা আছে মানে ওখানে ভর বোঝাচ্ছে, কিন্তু তুমি যখন সংকেতের সাথে লিখবা তখন কিন্তু তোমাকে বাম পাশে উপরে লিখতে হবে। ওটা ছকের হিসাব, ছক যেভাবে সাজাবা সেটা তোমার ইচ্ছা। এবং ওখানে দেখো তোমার এই ছকটা শুরু হওয়ার আগের পৃষ্ঠা 62 নাম্বার পৃষ্ঠায় ক্রোমিয়ামের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ডান পাশেরটা হচ্ছে পারমাণবিক ভর, ক্রোমিয়ামটা হচ্ছে প্রতীক, অ্যান্ড তোমার হচ্ছে 24 মানে পারমাণবিক সংখ্যা বোঝায়, মানে বাম পাশে উপর মানে পারমাণবিক সংখ্যা। সো হিলিয়ামের ক্ষেত্রে বাম পাশের উপর মানে তোমার পারমাণবিক সংখ্যা 2 আর ডান পাশের উপর মানে পারমাণবিক ভর 4। তো তোমাদের বইয়ে তো এইভাবে লেখা আছে যে হিলিয়াম 4 2। সো এই 4 মানে বোঝাচ্ছে হচ্ছে পারমাণবিক ভর, আর এই 2 মানে বোঝাচ্ছে পারমাণবিক সংখ্যা। সো এই জন্য যখন আমি পারমাণবিক সংকেতের সাথে লিখতেছি তখন তো এই যে এক্স, তারপরে হচ্ছে এখানে এ, এরকম একটা নিয়ম ছিল না যে এক্স যদি কোনো একটা প্রতীক হয় এটা হবে ভর সংখ্যা, সো ভর সংখ্যাটা থাকবে বাম পাশে উপরে। সো এই যে তোমার AC⁴ দেন থাকবে হচ্ছে তোমার কমা, যেহেতু একই রকম ধর্ম প্রদর্শন করতেছে এবং আমি বলছি যে গ্রুপ ওয়াইজ তারা হচ্ছে ধর্ম প্রদর্শন করে, তো 18 নম্বর গ্রুপটা চুজ করছি হিলিয়ামের 4। তাহলে নিয়নের কত হবে বলো তো? জুবাই তুমি বলো তো নিয়নের কত হবে ভর? হ্যাঁ হ্যাঁ 20। আর হচ্ছে তোমার আর্গনের কত হবে? 40, সরি দুঃখিত, 40টাই পাশে। উনি বলছে যারা এরকম ধর্ম প্রদর্শন করে তাদের যে ভর সংখ্যা, তো এই যে উনি বলছে যে এই যে 3টি মৌল যারা একই রকম ধর্ম প্রদর্শন করে, উদাহরণটা দিয়েছি, তারপরে বলছে যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর যেটা এখানে 20, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর তার হচ্ছে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। অর্থাৎ এইরকম বুঝেছে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক, পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি, এটা মানে বুঝাইছে। দেখো দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর মানে এখানে নিয়নের হচ্ছে 20, এখানে নিয়নের কি আসতেছে 20টা খুবই নিয়ার হবে। নিয়ার কার সমান হবে? প্রথম মৌলের পারমাণবিক ভর সেটা হচ্ছে 4 প্লাস তৃতীয় মৌলের পারমাণবিক ভর 40/2, অর্থাৎ অনেক কাছাকাছি থাকবে। এই যে 22 আর এখানে 20 মানে অর্থাৎ অনেক কাছাকাছি আছে। সো এটাই হচ্ছে তোমার হচ্ছে ডোবের আইনের ত্রয়ী সূত্র বলা হয়, যে 3টি মৌলের মধ্যে তিনি যোগসূত্রটা স্থাপন করছে এইভাবে, এই জন্য এটার নাম ত্রয়ী সূত্র, যেটা তিনি 1829 সালে এইটা প্রস্তাব দেয়। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা,
আচ্ছা এখন আসো, তোমার হচ্ছে 1829 সালে ডোবেলেনের সূত্র বুঝাইলাম। এরপরে দেখো, এগুলো যত আমরা যাব তত তুমি এই সূত্রগুলো আরো ভালো করে বুঝতে পারবা, কারণ পড়াটাই এইরকম যে প্রথমে যেহেতু দিছে একটু বুঝতে অসুবিধা হবে, কারণ পর্যায় সারণীটার মেইন জিনিসটা হচ্ছে পর্যায় ভিত্তিক ধর্ম। তো এটা নিয়ে তো আমরা জানি না, বা এটা নিয়ে তো প্রথমে আলোচনা করা হয়নি বইয়ে। তো এটা নিয়ে যেহেতু আলোচনা করা হয় নাই, সো এই বিষয়গুলো একটু পেইন দিবে, বাট পরবর্তীতে তুমি বুঝতে পারবে এবং সম্পূর্ণ সূত্রটা তুমি নিজের মতো করেই বুঝতে পারবা, কারণ পড়াটাই এরকম ভাবে আগাবে। সো দেন হচ্ছে তোমার, এবং এই অধ্যায়ে প্রচুর এক্সেপশন আছে, প্রচুর প্রচুর। আচ্ছা তো এখন দেখো, তারপরে হচ্ছে তোমার 1864 সালে নিউল্যান্ডের অষ্টক সূত্র। অষ্টক মানে এখানে আট। আচ্ছা, এটা ওই অষ্টক না যে তোমার হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 8টা থাকবে। ওটার ওটার অষ্টক নীতি হচ্ছে ইলেকট্রনের 8টার সাথে, আর এখানকার অষ্টক সূত্রটা হচ্ছে মৌলের 8টার সাথে। তো আচ্ছা যাই হোক, আমরা অষ্টক মানে যেহেতু 8, অষ্টক সূত্র মানে এখানে 8-এর কোনো একটা কারবার থাকবে, এইটাই। সো 1864 সালে তোমার হচ্ছে নিউল্যান্ড তিনি হচ্ছে অষ্টক সূত্রের একটি সূত্র প্রস্তাব করে। অষ্টক সূত্র প্রস্তাব করেন। অষ্টক মানে কি? অষ্টক মানে হচ্ছে 8। তো এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার অষ্টক সূত্রে উনি যেটা বলছে সেটা হচ্ছে সকলগুলো ধর্ম, মৌলের ধর্ম পর্যালোচনা করছে এবং একটা সূত্র দাঁড় করাইছে, সেটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, যেটা হচ্ছে মৌলসমূহের তোমার হচ্ছে ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর, সরি তোমার হচ্ছে আচ্ছা এক মিনিট, এখানে একটা ভুল হয়েছে। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, আচ্ছা এটা বলতেই পারি, কারণ মৌলসমূহের ধর্ম বলতে তোমার ভৌত ও রাসায়নিক ধর্মাবলী বোঝানো হয়। সো ধর্মাবলী তাদের তোমার হচ্ছে পারমাণবিক ভরের, তাদের পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজালে সাজালে যে কোনো একটি মূলধর্ম ধর্ম অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। অষ্টম মৌলের সাথে মিলে যায়। আচ্ছা এটা মানে বুঝাইছে হচ্ছে তোমার, দেখো যদি আমরা আবারও পর্যায় সারণীতে খেয়াল করি, সবাই একটু পর্যায় সারণীতে দেখো, যে ধরলাম যে এই পর্যায় সারণীটা তোমার হচ্ছে পর্যায়ক্রমিক ভরের উপর ডিপেন্ড করে সাজানো হয়েছে, যদিও এটা সাজানো হয় না। এই কনসেপ্ট গুলো যতগুলো পড়তেছি সব ভুল ছিল, বাট এটা ইতিহাস, এখান থেকে যাত্রাটা শুরু। তো যাত্রার গুলো আমাদের জানা উচিত, ভুল থেকে তো পারফেক্ট জিনিসে আসা হয়। তো ভুল হইলেও এই জিনিসগুলো আমাদের জানতে হচ্ছে। সো ধরলাম এখন যেটা আছে সেটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল, তোমাদের সামনে বের করো, দেখো প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। ধরলাম এদের পারমাণবিক সংখ্যাগুলা তোমার হচ্ছে পারমাণবিক ভরের অনুযায়ী সাজানো হয়েছে, ধরলাম।
এখন দেখো আমি বলছি 1 নাম্বার কলাম, যেখানে দেখো 1 নাম্বার কলামে কি কি আছে, তোমার লিথিয়াম সোডিয়াম আছে। ধরো লিথিয়াম এন্ড সোডিয়াম আছে 1 নাম্বার কলামে, লিথিয়াম সোডিয়াম। তারপর ধরো হাইড্রোজেন। তারপরে তোমার 18 নাম্বার কলামে, এদিকের 18 নাম্বার কলামে কি আছে, তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন। তো তুমি যদি একটু খেয়াল করো, হাইড্রোজেন যেহেতু এক্সেপশনাল, হাইড্রোজেনকে আমি যদি বাদ দিই, তো হাইড্রোজেনের কথা যদি আমি চিন্তা না করি, তাহলে তুমি খেয়াল করো তো কয়টা মৌল পরপর তারা রিপিটে আসতেছে। দেখো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, অর্থাৎ 8টা মৌল পরে সে কিন্তু ঘুরে সোডিয়ামে চলে আসছে। তার মানে এই যে লিথিয়াম যে বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, সোডিয়ামও কিন্তু একই রকম বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। এটা কিন্তু আবারও বলতেছি, তোমার হচ্ছে আধুনিক পর্যায় সারণীর জন্য প্রযোজ্য না, যেটা তোমাদের বইয়ে আছে। এখানেও অনেক লিমিটেশন আছে, যেটা হচ্ছে অষ্টক সূত্র, বাট 1864 সালের সূত্র, লিমিটেশন তো থাকবেই, প্রায় 150 বছর আগের সূত্র। সো এই লিমিটেশন তো থাকবেই। সো যেটুকু লিমিটেশন আছে ওইটুকু সাইড করে রেখে আমরা যা শেখার জন্য বলতেছি, যে ধরো লিথিয়াম থেকে যে সোডিয়াম, যেহেতু এটা এই কলাম, এই কলামে তো তোমার হচ্ছে ধর্মগুলো তো একই হয় মোটামুটি। সো লিথিয়াম এন্ড সোডিয়াম যেহেতু একই কলামে আছে, তার মানে বলতেই পারি লিথিয়াম যেরকম ধর্ম প্রদর্শন করবে, সোডিয়ামও সেম ধর্ম প্রদর্শন করবে। এবং লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এটার মানে কি 8টা মৌল পরে সোডিয়াম এন্ট্রি নিছে না, তার মানে হচ্ছে সোডিয়াম রিপিটেশন খাইছে বলতে এখানে আবার রিপিট আসছে। লিথিয়াম যেরকম ধর্ম প্রদর্শন করবে, সোডিয়ামও ওই রকম একটা ধর্ম প্রদর্শন করতেছে। কয়টা মৌল পরে? 8টা মৌল পরে। অর্থাৎ যে কোনো একটি মৌলের ধর্ম, অর্থাৎ আমি লিথিয়াম পিক করছি, অষ্টম মৌলের ধর্ম অষ্টম মৌলের সাথে মিলে যায়। এইখান থেকে যেহেতু শুরু করছে, তার মানে এটা অষ্টম মৌল কোথায়? সোডিয়ামে। তো এই যে সোডিয়ামে এসে যেহেতু আবার মিলে গেছে, তার মানে এটা হচ্ছে অষ্টক সূত্র। আবার তুমি হিলিয়াম নিয়নের কথা চিন্তা করো, 2, 10, 18। এখানেও খেয়াল করো তো 2 এর পরে অষ্টম মৌল কোনটা? নিয়ন। তারপরে 10 এর পরে অষ্টম নম্বর মৌল হচ্ছে 18। তার মানে দেখো তো এখানেও কি এই রিপিটটা হচ্ছে না, বা কোন একটা মৌলের ধর্ম, যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের সাথে মিলে যায়, বা হচ্ছে যে কোনো একটা মৌলের ধর্ম অষ্টম মৌলের সাথে মিলে যায়। তো এই একই কথা। তো এখানে তাহলে কি হচ্ছে বুঝতে পারছো, যে অষ্টম মৌলের সাথে মিলে যাচ্ছে, এটাই হচ্ছে তোমার অষ্টক সূত্র। আচ্ছা, ধর্ম তার অষ্টম মৌলের সাথে মিলে যায়। আচ্ছা, এখানে একটু লেখা দরকার, যে কোনো একটা মৌলের ধর্ম তার অষ্টম মৌলের সাথে মিলে যায়, তার অষ্টম মৌলের সাথে মিলে যায়। আচ্ছা, তো এখন দেখো যেহেতু অষ্টম মৌলের সাথে মিলে গেছে, তো এইখান থেকেই হচ্ছে নিউল্যান্ড তার হচ্ছে সূত্রটা দাঁড় করাইছিল, যে যদি পারমাণবিক ভরে ছোট থেকে বড়, এখানে আবার বলতেছি যে এখানে কিন্তু পারমাণবিক ভর সাথে সাজানো নাই, আমরা ধরে নিলাম যে এইভাবে সাজানো হয়েছে, ধরে নিচ্ছি। কখনো তোমার হচ্ছে লিথিয়ামের পারমাণবিক ভর অনুযায়ী ধরো 3 থাকলো, সোডিয়ামেরও পারমাণবিক ভর অনুযায়ী সাজালো ধরো 11 থাকলো। সেই ক্ষেত্রে তুমি খেয়াল করো লিথিয়ামের সাথে সোডিয়ামের যে তোমার হচ্ছে রিপিটের ব্যাপার, সেটা কিন্তু তোমার 8 ঘর পরেই হচ্ছে। এটাই হচ্ছে অষ্টক সূত্র। বোঝা গেছে? আলিশা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। রাইসা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। 1864 ডান। এখন আসো 1864 সালের পরে 1869 সালে। 1869 সালে বিজ্ঞানী ডোবেরাইন, সরি ভুল বললাম তো, মেন্ডেলিফ, তোমার হচ্ছে রাশিয়ার বিজ্ঞানী মেন্ডেলিফ। সো 1889 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ, 1869, হ্যাঁ না সরি 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, যাই থাকুক না কেন, রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ
রাসায়নিক বিজ্ঞানী মেন্ডেলিভ একটা সূত্র দাঁড় করান। সেই সূত্রটা হচ্ছে সকল মৌলের ধর্ম পর্যালোচনা করছেন এবং একটা পর্যায় সূত্র প্রদান করে। পর্যায় সূত্র বলতে ওই যে বললাম যে পর্যায়ক্রমিক ভাবে ধর্মগুলো রিপিট হবে অথবা হচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে বা কমতে থাকবে, এরকম কোনো কিছু। তো এই জিনিসগুলো আমরা শিখবো এবং পর্যায় তোমার হচ্ছে ধর্ম কি এইটা নিয়ে 1-2 দিন একটা ক্লাস যাবে। আচ্ছা, সো রাসায়নিক বিজ্ঞানী মেন্ডেলিভ যেটা বলছে যে উনি বলছে যে মৌলসমূহের ভৌত, ওনার স্টেটমেন্টটা ছিল যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম ভৌত ও রাসায়নিক ধর্ম তোমার হচ্ছে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে হয়। আচ্ছা, সো পারমাণবিক ভর বৃদ্ধির সাথে বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? আমাদের যখন বর্তমান যে পর্যায় সারণী, যদিও ইলেকট্রন বিন্যাসের উপর তৈরি করা, এরপর আমরা বলতে পারি না যে এখানে তোমার হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তারপরে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, আর লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। সো এই যেখানে দেখো তো প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের হচ্ছে পারমাণবিক তোমার হচ্ছে হলো সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, বা হচ্ছে তাদের তোমার হচ্ছে ধর্মগুলো তোমার হচ্ছে পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে। আচ্ছা, এখানে ধর্মগুলো কিভাবে পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে এটা পরবর্তীতে জানবে, এটা তো বলতেইছি। বাট পর্যায়ক্রমে ধর্মগুলো আবর্তিত হওয়ার জন্য তাদেরকে সিরিয়াল ওয়াইজ থাকতে হবে, বা সিরিয়াল ওয়াইজ তাদেরকে বৃদ্ধি পেতে হবে কোনো কিছু সাপেক্ষে। সো এইখানে সিরিয়াল ওয়াইজ বৃদ্ধি পাইছে কার সাপেক্ষে? প্রোটনের সাপেক্ষে বা প্রোটন নাম্বারের সাপেক্ষে। সো এখানে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হওয়া বলতে তখন কাউন্ট করা হইতো যে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তারপরে হচ্ছে তোমার, আচ্ছা এটা তো 1 এখানে লিখবো না, যদি আমি পারফেক্ট অনুযায়ী লিখতে চাই তাহলে হাইড্রোজেনের এখানে 1, 2, 3, 4 নিচে থাকে পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে। সো এখানে হাইড্রোজেন থাকলো, দেন হিলিয়ামের ক্ষেত্রে আমি লিখতাম হচ্ছে তোমার 4, তারপরে লিথিয়ামের ক্ষেত্রে আমি লিখবো হচ্ছে তোমার 7, বেরিলিয়ামের ক্ষেত্রে আমি লিখবো হচ্ছে তোমার 9। এই দেখো তো, আমি যদি পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে নেও, প্রথম দিকে কিন্তু খুব বেশি একটা সমস্যা হবে না, কিন্তু পরবর্তী দিকে সমস্যা হয়। তো প্রথমে বিজ্ঞানীরা এই পারমাণবিক ভরের সাথেই তোমার হচ্ছে মৌলগুলোকে সাজাইতো। যেমন প্রথমে হচ্ছে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তারপরে হিলিয়াম, কারণ হিলিয়ামের ভর হচ্ছে 4, দেন লিথিয়াম, কারণ লিথিয়ামের ভর হচ্ছে 7, দেন হচ্ছে বেরিলিয়াম, কারণ বেরিলিয়ামের ভর হচ্ছে 9। তো 1-এর চেয়ে 4 বলো এই জন্য হিলিয়াম তারপরে বসছে, 4-এর চেয়ে 7 বড় এই জন্য লিথিয়াম ওখানে বসছে। তো প্রথমে কিন্তু প্রোটন সংখ্যাতে তারা কাউন্ট করে নাই। সো এই কথা এখানে বলছে যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই যে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে, অর্থাৎ আমরা এখন এখানে যেটা শুধুমাত্র প্রোটন হিসেবে কাউন্ট করতেছি, আগে প্রোটন প্লাস নিউট্রন একসাথে যোগ করে যে পারমাণবিক ভরটা পাওয়া যেত ওটার উপর কাউন্ট করে এই হচ্ছে মৌলগুলোকে অবস্থান অনুযায়ী সাজানো হতো। অর্থাৎ এখানে তো আমরা জানি কি ভর ইকুয়াল টু প্রোটন সংখ্যা, মানে তোমার হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে নিউট্রন সংখ্যা। সো এই ভরটাকে কিন্তু এখানে দেওয়া হইতো। বুঝতে পারছো সবাই যে হচ্ছে মেন্ডেলিভ তার হচ্ছে বক্তব্য কি পেশ করেছিল? জুবায়ের বুঝতে পেরেছো? জি ভাই বুঝছি। আচ্ছা, তো মেন্ডেলিভের ক্ষেত্রে ওই সময় পর্যন্ত শুধুমাত্র 63টা মৌল ছিল। এখন যে 118টা দেখতেছো, তো মেন্ডেলিভের দেখো তোমার 63টা মৌল ছিল।
আচ্ছা ভাইয়া, পর্যায় সামনে থেকে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। এই তো এই মাঝখানে যে 57 থেকে 71, তারপরে হলো হচ্ছে 89 থেকে 103, এগুলো আলাদা করে লেখা হয়েছে কেন? আচ্ছা, এটা নিয়ে আসবো। এগুলোকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ অ্যান্ড অ্যাক্টিনাইট সিরিজ। এরা হচ্ছে এফ ব্লকের মৌল। তোমাদের অনেক বিস্তর পড়ালেখা আছে এটাতে। ডি ব্লক, এফ ব্লক, পি ব্লক, এস ব্লক, এবং এখান থেকে এই সব কিছু উৎপত্তি হয়। তো ব্যাপারটা হচ্ছে বিজ্ঞানীরা চাইছিল যে 57 থেকে 71 পর্যন্ত একটা ওটার ভিতর হচ্ছে পর্যায়সারণীর ভিতর স্থাপন করতে, বাট করলে ব্যাপারটা ব্যাখাপ্পা দেখা যাবে বা খাপছাড়া দেখা যাবে। ওই জন্য ওটাকে সাইড করে 57 থেকে 71 করছে। এটার পিছনেও যথেষ্ট কারণ আছে। কারণ তারা হচ্ছে এফ ব্লকের মৌল, সাথে হচ্ছে তাদের আচার আচরণ প্রায় সবার কাছাকাছি, এই জন্য তাদেরকে গণহারে একটা স্থানে জায়গা দিছে। এখন ব্যাপারটা হচ্ছে এইখানে দেখো, অ্যাক্টিনাইট সিরিজে ইউরেনিয়াম আছে। তুমি পুরা সারণীতে খুঁজলে ইউরেনিয়াম পাবা না, কিন্তু নিচে দেখো অ্যাক্টিনাইট সিরিজে নিচের দিকে 4 নম্বরে ইউরেনিয়াম অবস্থান করতেছে। এটার কারণটা হচ্ছে সবাই এফ ব্লকের মৌল এবং তাদের মোটামুটি হচ্ছে বৈশিষ্ট্য একই সবার। এবং এটা নিয়ে এখন পর্যন্ত বিস্তার কনফিউশন আছে তোমার হচ্ছে বিজ্ঞানী মহলে, যে অ্যাক্টিনাইটকে এখানে দেওয়া ঠিক হয়েছে কিনা। সো কিছু অংশ বলে হ্যাঁ ঠিক, কিছু অংশ না ঠিক না। তো এটা নিয়েও সামনে যে আবার তোমার পর্যায় সারণী চেঞ্জ হবে কি হবে না, এটা কিন্তু হবেই, এটা তো শিওর। কারণ মৌল 118টা কমপ্লিট হয়ে গেছে এবং পর্যায় সারণীটা দেখতে খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে। যখন 119-20 নাম্বার আসবে, তারা কোথায় থাকবে, কিভাবে থাকবে, তখন কিন্তু আবার পর্যায় সারণী চেঞ্জ হবে। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল। এখন আপনি বলছেন না যে পর্যায়ক্রমে সবকিছু আবর্তিত হয়, তাহলে এইগুলার পারমাণবিক সংখ্যা তো এক এক করে বাড়তেছে, তো এগুলা নরমাল ভাবে থাকলো না কেন পর্যায় সারণীতে? আচ্ছা, পর্যায় সারণীতে তুমি তোমার করছে না এরকম না যে এগুলো আলাদা মাঝখান থেকে? আচ্ছা, যখন এফ ব্লক ডি ব্লক করবো তখন বুঝতে পারবো যে কেন এরা হচ্ছে তোমার হচ্ছে এইভাবে রাখা হয়েছে। কারণ এফ ব্লক, ডি ব্লক, এসপি ব্লক, এগুলোর জন্য তোমরা তো এসপিডিএফ পড়ছো তাই না? এসপিডিএফ তো পড়ছো, ওই যে সাব অরবিটে, ওই সাব অরবিটের উপরও কাহিনী আছে এখানে। এখানে তো শুধুমাত্র সাব অরবিটের কাহিনী আছে, অরবিটের কাহিনী আছে, তারপরে তোমার ইলেকট্রন কনফিগারেশনের কাহিনী আছে। তখন বুঝবা যে কেন হচ্ছে তোমার হচ্ছে এখানে এদের আচার আচরণ একই এবং এদেরকে কেন একটা জায়গায় রাখা হয়েছে। অ্যাকচুয়ালি এফ ব্লকের কারণ এদের সর্বশেষ ইলেকট্রনটা এফ এ প্রবেশ করতেছে। সো পর্যায় সারণীতে মোটামুটি যেটা হচ্ছে ডি ব্লকের জায়গা, সেটা হচ্ছে তোমার 3 থেকে 10 নম্বর, এটা হচ্ছে ডি ব্লকের জায়গা। সো ডি ব্লকের জায়গার ভিতর হঠাৎ করে যখন এফ ব্লককে জায়গা দিতে হচ্ছে, তখন আর কি এই সমস্যাটা হয়েছে, বুঝছো? এটা আসলে পরবর্তীতে বুঝবা। না সরি, 3 থেকে 10 না, 3 থেকে 12। 3 থেকে 12 হচ্ছে তোমার ডি ব্লকের জায়গা। এখানে যতগুলো হচ্ছে ব্রাউন না কি কালার আমি জানি না, কালার সম্পর্কে আমার আইডিয়া খুবই কম। তো ব্রাউনিশ টাইপের একটা কালার দেখতেছো, মানে রেড ব্রাউনিশ টাইপের যেরকম একটা কালার। সো এই কালারটা যেটা, এই কালারটার যতগুলো আছে সবাই হচ্ছে ডি ব্লক। এবং যে হলুদ কালার মাঝখানে দেখতেছো, এরা হলো তোমার ইম্পোস্টার, এরা হচ্ছে এফ ব্লকের। সো এফ ব্লকের একবার আলাদা করে দিচ্ছে যে ল্যান্থানাইট সিরিজ এন্ড অ্যাক্টিনাইট সিরিজ। সো পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা হবে, বুঝতে পারছো? অসুবিধা। আচ্ছা ভাই, একটা আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা সাইনেট শেষ করো। হ্যাঁ তাজি, তোমার কাছে আসতেছে। সবগুলা কালারের কি আলাদা আলাদা মিনিং আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি সবগুলা কালারের আলাদা আলাদা মিনিং আছে, সবগুলা কালারের আলাদা আলাদা। একটা এক্সাম্পল বলবেন? ওই তো এক্সাম্পল হচ্ছে দেখো, হাইড্রোজেন সবুজ কালার না? রাইট সাইডে একটু দেখেন তো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো সবগুলো একই কিন্তু। আচ্ছা এরা ফসফরাস, সালফার। আচ্ছা, এটা মানে বোঝাইছে এটা একটা সিঁড়ির মতো হয়েছে, এই সিঁড়িটা দিয়ে ধাতু, অধাতু এবং অর্ধধাতু আলাদা হয়েছে, এটা বুঝাইছে, বুঝতে পারছো? এই সিঁড়িটার মাধ্যমে যেমন সিলিকন অর্ধধাতু, তারপরে তোমার হচ্ছে এইদিকে তোমার হচ্ছে ফসফরাস, সালফার, এগুলো হচ্ছে অধাতু। তারপর তোমার হচ্ছে কার্বন মোটামুটি অর্ধধাতুর মতো আচরণ করে। সো এই সিঁড়িটা দিয়ে আসলে ধাতু, অধাতু এবং অর্ধধাতুকে আলাদা করছে, বুঝতে পারছো? আর একসাথে হয় কেন? একটা ধরেন গ্যাস আর একটা ধরেন কঠিন পদার্থ, তাহলে একই হয় কেন? কোথায় একই? এই তো অক্সিজেন আর কার্বন একই সবুজ কালার আছে যে। কেন এরা অধাতু না? সবাই কি অধাতু না? একটা তো গ্যাস আর একটা কঠিন পদার্থ।
গ্যাস হইলো তো, অধাতু কি গ্যাস থাকতে পারে না? অধাতু তো গ্যাস হবেই। কার্বন, কার্বন কঠিনও আছে, কার্বন হচ্ছে তোমার, হ্যাঁ কার্বন কঠিন আছে, কার্বন তো কঠিন, হীরা তারপরে হচ্ছে কয়লা, কিন্তু অধাতু তো, ঠিক না? অধাতু, বুঝছো? এই অধাতুর উপর ডিপেন্ডস করে এটা বলা হয়েছে। আর হচ্ছে তোমার যেমন ধরো 18 নম্বর সিরিজ, কোনো কি চেঞ্জ দেখতেছো? সবগুলো একই কালার না? তার মানে তাদের সবার বৈশিষ্ট্য এক। 17 নাম্বার সবার এক। তারপরে তোমার হচ্ছে হাইড্রোজেন যেখানে আছে, হাইড্রোজেন শুধুমাত্র সবুজ কালার করে দিছে, কারণটা হচ্ছে হাইড্রোজেন কিছুটা তোমার হচ্ছে অন্য রকম হচ্ছে ধর্ম প্রদর্শন করে, কিন্তু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম বা ফ্রান্সিয়াম যারা আছে সবাই মোটামুটি একই রকম ধর্ম প্রদর্শন করে, এই জন্য তাদের কালার একই। সো কালারে কিন্তু আলাদা মিনিং আছে, বুঝতে পারছো? এটা শুধুমাত্র যে জাস্ট তোমার দেখতে সুন্দর এই জন্য এইরকম ব্যাপারটা, বুঝছো? বুঝছো সানিয়াত? হালকা হালকা বুঝছি, হ্যাঁ হালকা হালকা বুঝছি। ওই কি ব্লক বি ব্লক বললেন আর কি, ওগুলো বুঝি দিই। আচ্ছা, ওগুলো বুঝবো না, ওগুলো এখনো পড়াইনি তো ওগুলো। হ্যাঁ তাজিদ, তুমি কিছু বলতেছিলা? হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। আচ্ছা, এই যে ধরেন যে 18 নম্বর বের, এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, হ্যাঁ এদের কোনো কাজ কাম নাই, মানে এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না বা নেয়, মানে সাহায্য করে না। তারপরে 17 হ্যালোজেন, লবণ উৎপন্ন করে। তাহলে যে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড ছাড়িয়ে কি করে? আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে তোমরা ছোট মানুষ, তোমাদেরকে একটা ভুল ধারণা শেখানো হয়, যেটা হচ্ছে হইলো যারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তারা কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বড় হইলেই দেখতে পারবা যে সবাই গণহারে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, নিষ্ক্রিয় গ্যাসরা। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। ওকে, এটা একটা ভুল ধারণা যে এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। এরপরে হচ্ছে বইয়ে লেখছে, গাইডে লেখছে, কি করবি বলে? তোমার বই গাইডের কথা ছুঁড়ে ফেলো। সত্যি কথা যে এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এবং এদের রাসায়নিক বিক্রিয়াও আছে, এন্ড এটা তুমি ইন্টারমিডিয়েটে দেখতে পারবা, বুঝছো? তোমরা তো যা পড়ো সবই ভুল পড়ো, তোমাদের বইয়ে তো এমনি ভুল লেখা আছে, যেটা হচ্ছে তোমার একবার ডিরেক্ট ভুল। এটা একটু স্কুলে স্যারকে জিজ্ঞাসা করিও যে ওই যে অরবিটাল এন্ড সাব অরবিট নিয়ে একটা বিশাল বড় ভুল, এই ভুলটা এখনো ধরে নাই কেন জানি না। তারপরে তোমার হচ্ছে তুমি যে বললা না যে ল্যান্থানাইট এন্ড অ্যাক্টিনাইট, ল্যান্থানাইট এন্ড অ্যাক্টিনাইটের কথা বলতেছিল না? এরা হচ্ছে তোমার বলতে পারো যে আর্থ মেটাল, রেয়ার আর্থ মেটাল বলতে এগুলো মাটিতে পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু খুবই রেয়ার পরিমাণে, এবং এদের সবার কিন্তু খুবই উচ্চ দাম। যেমন ধরো তুমি এখানে ইউরেনিয়াম পাচ্ছ, ল্যান্থানাম একটা নাম, তারপর হচ্ছে তোমার অরবিয়াম, থুলিয়াম, এই জিনিসগুলো হচ্ছে রেয়ার আর্থ মেটাল। এগুলো খুবই বিরল আর্থ মেটাল, যেগুলো হচ্ছে মেটাল রিয়েকশন করে, আবার এরা একই সাথে হচ্ছে খুবই কিছু কিছু হচ্ছে তেজস্ক্রিয় মাত্রায় থাকে। সো এই জন্য এরা থাকে, বুঝতে পারছো? বুঝছো? আর 17 এদেরকে কোন জায়গায় পাওয়ার সম্ভাবনা বেশি? ধরেন যে মাটির নিচে তো আর এদের সবসময় পাওয়া যাচ্ছে না, মাটি খুললে তো পাওয়া যাবে না, মানে কেমন গভীরে পাওয়া যায়? গভীরে থাকলে তো পাবে না, তুমি যতই বাংলাদেশে গভীর খনো না কেন, তুমি কি সোনা পাবো কখনো? বাংলাদেশ থেকে খনি থাকতে হবে, খনি ছাড়া তো তুমি পাবো না। তুমি কি সোনার খনি নেই কিসে? বাংলাদেশে? কি সোনার খনি নাই? বাংলাদেশে সোনার খনি থাকলে এত গরিব হতে হইতো? বাংলাদেশে গ্যাসের খনি আছে, চোরের খনি আছে, তুমি তুমি এত সহজে তো তুমি এখানে সোনার খনি পাবা না। এবং তোমার হচ্ছে শুধুমাত্র গ্যাসের খনি আছে, তেলেরও খনি নাই। তেলের খনি আছে কিন্তু খুবই কম, মানে গ্যাসের মধ্যেই তেল সামান্য মিশ্রিত থাকে, ওটা নট এফিশিয়েন্ট, এরকম আর কি, বুঝছো? বুঝলাম। আচ্ছা ঠিক আছে, সো জাস্ট ইতিহাসটা শেষ করি। এবং এখানে হচ্ছে মেন্ডেলিভ এই কথা বলছে। সো মেন্ডেলিভের সময় মোট 63টা সারণী ছিল, জাস্ট ওই সময় 63টি আবিষ্কৃত মৌল ছিল। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা, এই যে ধরেন যে মেন্ডেলিফের সময় ছিল 63টা মৌল, তো মেন্ডেলিফ নিজের মতো করে 63টা মৌল সাজায় সুন্দর করে প্রকাশ করছে যে এইভাবে এভাবে হবে। হ্যাঁ। তারপরে যখন আস্তে আস্তে বাড়লো, মানে 118 পর্যন্ত গেল, তো পরবর্তীতে এই 63 মৌলের সাথে 118টা মৌল মিললো কিভাবে? মানে মেন্ডেলিফের তো 63টা মৌল ছিল আলাদা, এরকম না, মেন্ডেলিফের কেন 63টা মৌল আলাদা ছিল? মেন্ডেলিফের সময় অক্সিজেন ছিল, হাইড্রোজেন ছিল, সবই ছিল। ওগুলোর সাথে জাস্ট অ্যাড হয়েছে, 63টার সাথে জাস্ট অ্যাড হয়েছে। কোনোটা তো এরকম না যে সে ভুল ছিল। মানে তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে হলো রিপ্লেস করছে, এরকম না, জাস্ট অ্যাড হয়েছে। ধরো এখন 118টা মানে 118 মাইনাস 63 করলে যত হয় সেই কয়টা নতুন আবিষ্কার হয়েছে, বুঝতে পারছো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তখনও অক্সিজেন ছিল, নাইট্রোজেন ছিল, এখনো অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, পর্যায় সারণীতে জাস্ট অ্যাড হচ্ছে নতুন করে, বুঝতে পারছো? আচ্ছা, 63টা মৌল ছিল এবং তিনি এটাকে মোট 12টি আনুভূমিক সারি, 12টি আনুভূমিক সারি, অর্থাৎ এই বরাবর 12টা লাইন ছিল, আর তোমার হচ্ছে 8টি খাড়া কলামের মাধ্যমে একটি ছকে আবিষ্কার করেন। 8টি খাড়া কলাম, এখানে এইরকম কলামকে বুঝাইছে। এই 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া কলামের মাধ্যমে মেন্ডেলিফ তার হচ্ছে পর্যায় সারণী প্রকাশ করে এবং প্রথম পর্যায় সারণী প্রকাশ করে। আচ্ছা, মজার কথা হচ্ছে দেখো তো, 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া কলাম মানে টোটাল কয়টা থাকার কথা? 96টা মৌল থাকার কথা না? কিন্তু ছিল জাস্ট 63টা মৌল। তো এই যে 63টা মৌল থাকার কথা, কিন্তু ঘর আছে 96টা। ধরো এখন পর্যন্ত সোডিয়াম আবিষ্কার হয়নি, ধরলাম এখন পর্যন্ত সোডিয়াম আবিষ্কার হয়নি, ধরে নিলাম যে ওই জায়গাটা ফাঁকা আছে। কিন্তু তুমি পর্যায় সারণী পড়ার পরে বুঝতে পারবা যে সোডিয়ামের ধর্ম কেমন হবে। কারণ সোডিয়ামের পরে আছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের আচরণ থেকে একটু ফ্ল্যাকচুয়েট হবে, লিথিয়ামের আচরণের সাথে আবার খুবই মিল পাবা, এবং তুমি প্রায় 90% অ্যাজাম্পশন করতে পারবা যে সোডিয়ামের আচরণ কেমন হইতে যাচ্ছে। সো ফাঁকা থাকলেও প্রবলেম নাই, ওই ফাঁকা থাকলে তুমি সাথে সাথে ধরতে পারবা যে নতুন মৌলটার আচরণ কেমন হবে। সো যেখানেই পৃথিবীতে কোনো একটা নতুন মৌলের আচরণ এরকম পাওয়া যাবে, সাথে সাথে ধরে নেওয়া হবে যে ওই মৌলটা তাহলে এখানে স্থান লাভ করার অধিকার রাখে। পরবর্তীতে বিভিন্ন রকমের আরো প্রোগ্রেসের মাধ্যমে, চেক করার মাধ্যমে ওই মৌলটাকে কনফার্ম করার মাধ্যমে জায়গা দেওয়া হয়, বুঝতে পারছো? যে তাহলে দেখো। আচ্ছা ভাইয়া, এখানে সারি আর কলাম এক্সচেঞ্জ করছেন না, ভুলে হয়তো বা উল্টাটা লিখছেন। কি মানে 12টা কলাম হওয়ার কথা না? আমি তো মেন্ডেলিফের কথা বলতেছি। মেন্ডেলিফেরটাতেই তো 12টা সারি কিভাবে হয়? এখনই তো হলো হচ্ছে 7টা সারি আছে না? আরে উনি করছিল ওগুলো তো ভুল ছিল, বললাম তো ভুল ছিল। মানে নতুন মৌল অ্যাড হওয়ার পর আরো সারি কমে গেছে। হ্যাঁ, কমে গেছে, কারণ নিচে দেখো ল্যান্থানাইট এবং অ্যাক্টানাইট চলে আসছে, বুঝতে পারছো? এই জন্য। আর সাথে দেখো কলাম কিন্তু বাড়ছে, কলাম কিন্তু এখন 18টা, আগে ছিল 4টা, বুঝছো? জি ভাই, বুঝছি। হ্যাঁ, সো তোমার হচ্ছে মেন্ডেলিফ যেটা করছে, এই যে মোট 96টা মৌল ছিল, তাহলে 63টা আবিষ্কৃত মৌলের জন্য যদি 96টা সে ছক করে, অনেকগুলো কিন্তু ফাঁকা ছিল। সো ওই ফাঁকা জায়গাগুলোতে নতুন নতুন মৌলের ধারণা দেওয়া হচ্ছিল, বা নতুন নতুন মৌলর ধর্ম কেমন হতে পারে ওইটা প্রকাশ পাচ্ছিল। সো পরবর্তীতে ওই ফাঁকা ঘরগুলো থেকে যায় এবং নতুন মৌলগুলো আবিষ্কার হয়, এবং নতুন মৌলগুলোর সাথে মিলে দেখা যায় যে এখানে যেটা প্রেডিক্ট করা যাচ্ছিল ওই রকম প্রেডিকশনটাই আসতেছে। তার মানে মোটামুটি মেন্ডেলিফের পর্যায় সারণীটা সাকসেসফুল ছিল, কিন্তু ফুল সাকসেসফুল ছিল না, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। তো মেন্ডেলিফের পরে তারপরে তোমার মোসলে আছে। সো এই জিনিসগুলো আমরা আবার পরবর্তীতে কালকে আলোচনা করব। সো বিষয়গুলো কিন্তু যেমন সহজ তেমন একটু জটিল, বাট তোমাদের যখন পুরা পোর্শন চলে যাবা, সরাসরি যখন এই পুরো অধ্যায়ে আমরা জাম্প করব এবং পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা করবো, তখন বুঝবা যে বিষয়টা আসলে অনেক ইজি, মানে এই পড়াগুলো অনেক ইজি, বুঝতে পারছো? সো আজকে হচ্ছে এই পর্যন্তই। তো কালকে হচ্ছে ম্যাথ ক্লাস একই টাইমে, পরের দিন আবার হচ্ছে কেমিস্ট্রি ক্লাস। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।